চূড়ান্ত হিসাবে কমে গেছে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় $46 কমে $2,738 দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হারও সাময়িক হিসাবের চেয়ে কমেছে 1.60 পয়েন্ট। 2022-23 অর্থবছরের শুরু থেকেই ছিল ডলার সংকট। আমদানিতে বড় ধরনের ধসের ফলে শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নে দেখা দেয় ধীরগতি। এছাড়া নানা কারণে 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমবে বলেই প্রাক্কলন করেছিল বিশ্বব্যাংক। তবে বিবিএসের সাময়িক হিসাবে তার বিপরীত চিত্র দেখা গিয়েছিল। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার 2023-24 অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছিল 7.5%, যা পরে নামিয়ে আনা হয়েছিল 6.5%। সাময়িক হিসেবেও 5.82% প্রবৃদ্ধি পাওয়ার আশা করেছিল শেখ হাসিনা সরকার, যা 1.6 পয়েন্ট বেশি দেখানো হয়েছিল। চূড়ান্ত হিসেবে 2023-24 অর্থবছরে দেশের মোট জিডিপি বেড়েছে 4.22%। একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসেব করা হয়। পরিসংখ্যান ব্যুরো বলছে, চূড়ান্ত হিসেবে গেল অর্থবছর শেষে দেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে 50,027 বিলিয়ন টাকা বা $450 বিলিয়ন। গত বছর আগস্টে প্রকাশিত সাময়িক হিসেবে জিডিপির আকার দেখানো হয়েছিল $459 বিলিয়ন। সাময়িক হিসেবে মাথাপিছু আয়ও বাড়িয়ে দেখানো হয়েছিল। জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,738, যা আগে $2,784 প্রাক্কলন করা হয়েছিল। মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। 2023-24 অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার 111 টাকা 6 পয়সা হিসেবে ধরা হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে, তাই টাকার হিসেবে মাথাপিছু আয় 3 লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন 3,04,102 টাকা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি, মুদ্রানীতি এবং জিডিপি প্রবৃদ্ধির সবকিছু নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে যুক্ত হয়েছেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। জনাব খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্টের অর্থনীতি সারাদিনের এই আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রানীতির ঘোষণায় গভর্নর জানিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যে 7 থেকে 8 ভাগের মধ্যে মূল্যস্ফীতি তিনি নামাতে চান এবং সেজন্য নীতি সুধার অপরিবর্তিত রেখেছেন, অর্থাৎ 10% থাকছে নীতি সুধার। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমার মনে হয় যে উনি যেই জায়গা থেকে বলছেন, এটা আমার মনে হয় যে ওনার নীতি সুধার এখনই কমিয়ে আনার সুযোগটা নাই। মাত্র মূল্যস্ফীতি হয়তো কিছুটা কমছে, যেটা আমি শুনছিলাম আপনাদের রিপোর্টে যে উনি বলছেন যে আসলে মুদ্রা নীতিতে যখন আপনি সুদের হারের বা আমরা যেটাকে নীতি হার বলি, সেইটাকে যখন আপনি বাড়ান কমান, তখন এটার ইম্প্যাক্টটা আসতে একটু সময় লাগে। এবং এটা উনি ঠিকই বলেছেন, উনি 6 মাস 1 বছরের কথা বলেছেন। আমরা বিশ্ব মানে পর্যায়ে যদি দেখি, এটার পুরোপুরি তো মানে আপনার যে ইম্প্যাক্টটা আসে, এটা প্রায় 16 থেকে 18 মাস দরকার। কিন্তু এইটাও আমি মনে করি যে আমরা মুদ্রাস্ফীতির ভিতর দিয়ে যেটা আমি দেখি, মূল্যস্ফীতিতে সুদের হারটা অনেক বেশি জড়িত হলো আমরা যেটাকে কোর ইনফ্লেশন বলি, বা খাদ্য বহির্ভূত এবং জ্বালানি বহির্ভূত যেই মূল্যস্ফীতি আছে, সেইটাকে আসলে কন্ট্রোল করে। কারণ আমরা আমাদের মূল্য যেমনই থাকুক না কেন, খাদ্যে যেহেতু আমাদের খুব বেশি বড় আকারে পরিবর্তন করা যায় না, ওই জায়গাটাতে আপনার অনেক বেশি যোগানের উপরে নির্ভরশীল। সেটা আবার ওনার পুরোপুরি নিয়ন্ত্রণের ভিতরে নাই। সুতরাং যোগানে বাড়ানোর ক্ষেত্রে বা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বা আমাদের যে সাপ্লাই চেইনের ভিতরে যেই বিষয়গুলো আছে, সেইটাও অনেকখানি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে এই আমাদের মূল্যস্ফীতির সামনে কতখানি এবং কতটা দ্রুত নিচে নেমে আসবে। কারণ খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আমাদের বেশি। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো, আমি মনে করি যে উনি যেই সিগন্যালটা দিয়েছেন তাতে নতুন কিছু নাই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হলো জুন মাস পর্যন্ত এই ধরনের পরিস্থিতি থাকবে। বিনিয়োগের দৃষ্টিভঙ্গি থেকে সুদের হার কমানোর একটা বড় এক্সপেকটেশন ব্যবসায়ীদের ছিল, সেইটা আপাতত জুন পর্যন্ত হয়তো এর কথা যেটা বলছেন, আমরা দেখতে পেলাম যে গত প্রথমার্ধের যে মুদ্রানীতি ছিল ডিসেম্বর পর্যন্ত, সেখানে কিন্তু বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.26%।
এবারে 9.8% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বেসরকারি খাতের জন্য, সেটা কতটুকু অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন? দেখেন, আমি মনে করি যে উনার কন্ট্রোলে যেটা আছে, যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের কন্ট্রোলে যেটা থাকে ওটা হলো যে পলিসিটা। আপনি যেটা বলছেন এটা এক ধরনের টার্গেট বা আউটকাম। সো আমি যেটা বুঝি সেটা হলো যে আগামী 6 মাসের ভিতরে মূল্যস্ফীতি যদি খুব দ্রুত না কমে আনে, আমরা তার যে নীতির মূল ফোকাসটা এখন মূল্যস্ফীতিতে আছে, ওটা যদি খুব দ্রুত হারে না কমে তাহলে নীতি হার তো কমবে না। তার উপরে নির্ভর করে আমার ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কোথায় যাবে সেইটা হয়তো স্থির করা হবে। সুতরাং এখনকার প্রবৃদ্ধির চাইতে সামনে বাড়বে কিনা সেইটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে, যে এটা অনেক বাড়ার সুযোগ কতখানি আছে। বরং যেটা আমি অনেক গুরুত্ব দিব সেটা হলো যে এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে এটা কি ধরনের ঋণের উপরে হচ্ছে। আমি অনেক বেশি গুরুত্ব দিব যে আমার এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যই আমার আহ খাদ্যের জন্য কৃষি বা ছোট উদ্যোক্তা যারা আছেন বা মূল উৎপাদনের ক্ষেত্রে ঋণের হারটা যেন দ্রুত বাড়ে। আহ বরং কম্পারেটিভলি আমি হয়তো এখানে ডিসকারেজ করতে যাব অন্য ধরনের, যে আমার ধরেন ক্রেডিট কার্ডের মূল্য বৃদ্ধি, মানে ঋণ বা ওই ধরনের জায়গায় হয়তো আমি বলবো যে ওইটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। সুতরাং এটার ভেতরে যেই আমার ডিস্ট্রিবিউশনটা আছে সেইটা কতখানি নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশ ব্যাংক, সেইটা দেখার আমার আগ্রহ ছিল। কিন্তু দুঃখজনক হলো যে এই যেই পলিসি স্টেটমেন্টটা এসছে সেইখানে এই বিষয়গুলো খুব পরিষ্কার করে নাই। সুতরাং গড়পড়তা ভাবে এটাকে নিয়ন্ত্রণ করলে আমার কৃষকরা যথেষ্ট পরিমাণ ঋণ পাবেন কিনা, আমার যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, যারা ছোট উদ্যোক্তা আছেন তারা পাচ্ছেন কিনা, এই বিষয়টা খুব পরিষ্কার করে আসে না। আমি মনে করি এই জায়গাটাতে সামনের দিনে কেন্দ্রীয় ব্যাংককে অনেক বেশি জোরালো ভূমিকা রাখতে হবে। জনাব তৌফিকুল ইসলাম খান, আমরা দেখলাম যে বিবিএস থেকে কিন্তু বিদায়ী অর্থ বছরের চূড়ান্ত জিডিপি এবং মাথাপিছুর যে আয়ের একটা হিসাব এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপি প্রবৃদ্ধির হার কিন্তু কমে 4.22 নেমেছে এবং মাথাপিছু আয়ও বেশ খানিকটা কমেছে। এর মূল কারণ কি বলে মনে করেন? তথ্য কি আগে সেখানে কোনো বিভ্রান্তি ছিল কিনা? দেখেন, কিছুটা এইটা আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র করেছি আমরা এটা নিশ্চিতভাবে এখন বলতে পারি যে বিভিন্ন সময়ে গত আমলে, শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় তথ্য উপাত্তকে অতিপ্রাকৃত ভাবে দেখানো হয়েছে এবং এইটা বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রেই মিল হয়নি। এটাকে জোরপূর্বক রাজনৈতিক ইচ্ছার ভিতরে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। সুতরাং সেই জায়গাটা থেকে বের হয়ে আসে। আমি যেই আপনারা 5.7 থেকে যেটা এখন 4.5-এর নিচে নেমে আসলো, সেইখানে যদি ভেতরে দেখেন আমি একটু ভেতরের চিত্রটা বলি। সেটা হলো বড় যেই শিল্প আছে তার মাত্র 1% প্রবৃদ্ধি হচ্ছে। সুতরাং শিল্প উৎপাদন, বিশেষত বড় শিল্প উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবৃদ্ধি না ঘটা, মানে মাত্র 1%, প্রায় গত বছরের সমান একটা উৎপাদন হয়েছে। এইটা হলো আমাদের গুরুত্ব নিতে হবে। আমরা যেটা জিডিপির হিসাবের ভেতরে, আমি এটা দর্শকদেরকে বলবো যে অনেকগুলো জায়গা আছে যেগুলোর ভেতরে এখনো কারিগরি ত্রুটি আছে। এটা ঠিক ইচ্ছাকৃত ব্যাপার তা না, যে কারণে আপনার এখনো আমি মনে করি যে অনেক সময় মানে আমার এই জিডিপির যে হিসাবটা করা হয় এটার ভেতরে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে, যেটা অর্থনীতির প্রকৃত চিত্র অনেক সেক্টরে দিতে পারে না। কারণ তথ্য উপাত্তের ঘাটতি আছে। তথ্য উপাত্তি আপাতত তৈরি করার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর বাইরেও যে প্রতিষ্ঠানগুলো তারা দিচ্ছেন সেইখানে এখনো ঘাটতি রয়ে গেছে। কিন্তু এইটা আমার মনে হয় যে অনেকটাই এই ঘাটতি বা দুর্বল জায়গার ভেতরে এটা অনেকখানি অর্থনীতির প্রকৃত চিত্র এখন দিতে পারে। কেন আমরা জিডিপির এই প্রাক্কলনটা করি এইটা আমাদের মনে রাখতে হবে, কারণ এইটার উপরে ভিত্তি করে কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা কি এবং আমার অর্থনৈতিক নীতি নির্ধারণটা নির্ভর করে। সুতরাং আমি আশা করব যে নীতি নির্ধারকরা তথ্য উপাত্ত তৈরির ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হবেন, যেন এটা সঠিকভাবে আসে। এটা তাদের জন্য এটা উপকার হয় যে তারা যেই ধরনের নীতি নিবেন সেই নীতিটা যেন প্রকৃতভাবে সঠিক পরিস্থিতির উপরে নিতে পারেন, সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ জনাব তৌফিকুল ইসলাম খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।